ভিউয়ার্স সবাইকে ওয়েলকাম জানাচ্ছি চ্যানেল এস এর ঈদ স্পেশাল আয়োজন আইকনিক বিউটি কেয়ার প্রেজেন্টস ঈদ আড্ডায়। আপনাদের সাথে আছি আপনাদের প্রিয় হোস্ট মিপা বিশ্বাস। আজকে কিন্তু একজন অসম্ভব ট্যালেন্টেড মানুষ আমাদের স্টেজে বলেন হট সিটে বলেন আমরা নিয়ে এসেছি, যার পরিচয় আসলে গুনে গুনে দিলেও কিন্তু শেষ করা সম্ভব নয়। আমাদের সাথে আছেন একাধারে প্রডিউসার, ডিরেক্টর এবং অর্গানাইজার, যাকে সবাই আমরা চিনি এবং ভীষণ ভালোবাসার একজন মানুষ, সাকিব সনেট। ওয়েলকাম জানাচ্ছি এবং ঈদ মুবারক। ঈদ মুবারক। কেমন লাগছে আজকে? আলহামদুলিল্লাহ, একটা ঈদ এনভায়রনমেন্ট ফিল করছি। আমি কিন্তু আমাকে কেমন লাগছে সেটা জিজ্ঞেস করেছিলাম। তোমাকে সবসময় ভালো লাগে, নতুন কিছুই না, সবসময়ের মতনে আজকেও ভালো লাগছে। যাই হোক, মজা করছিলাম। আসলে কাছের মানুষগুলোকে যখন সেটে একসাথে পাই তখন কিন্তু আড্ডাটা একেবারে অন্য লেভেলে চলে যায়। তখন কিন্তু চাইলেও আমরা মানে এই যে স্ক্রিপ্টেড কিছু কথাবার্তা বা এর ভিতরে কিন্তু সীমাবদ্ধ থাকা যায় না। সো আজকেও কিন্তু তোমাকে একটু মানে বেশ কিছু প্রশ্ন করব। তো শুরুটা কি আমরা আসলে ওই প্রশ্ন দিয়ে করব নাকি ভালো কিছু জিজ্ঞেস করব? ওই প্রশ্ন, ভালো প্রশ্ন আসলে আমি বুঝতে পারছি না। মানে আসলে একটা সময় ঈদটা গিয়েছে এক ধরনের, এখন সিঙ্গেল ঈদটা কেমন যাচ্ছে সেটা যদি জানতে চাই কিভাবে এক্সপ্লেন করবে? আসলে আমি যখন যে সময়টা যেভাবে থাকে সেটাই এনজয় করার চেষ্টা করি। কাপল থাকা অবস্থাও যে ধরনের ঈদ ছিল সেটাকে ওভাবে এনজয় করতাম, সিঙ্গেল লাইফটাও ঠিক ওভাবে এনজয় করছি। এই দুটোর মধ্যে পার্থক্যটা কোথায়? তুমি তো দুটোতেই এক্সপার্ট। পার্থক্য আসলে আমার কাছে ব্যক্তিগতভাবে খুব বেশি একটা কিছু লাগে না। হ্যাঁ, টুকটাক ডিফারেন্সেস তো থাকে, হয়তো পাশে কেউ থাকে, এখন পাশে কেউ নেই, এতটুকুই পার্থক্য। খরচাটাও তো থাকে নাকি সেটা থাকে না? ওইটা হয়তো এখন একভাবে হচ্ছে, তখন আরেকভাবে হতো, সেটা হয়েই যায়। আচ্ছা, যেহেতু আমরা একজন প্রডিউসার এবং ডিরেক্টরের সাথে কথা বলছি এই মুহূর্তে, অতএব চলে যাব সরাসরি মুভির টপিকে। নেক্সট কোন মুভির প্ল্যান চলছে? নেক্সট সিনেমাটা আসলে আমার তো অনেকদিন ধরে একটা ব্রেক চলছে সিনেমায়। আমি ইভেন্টস করি বেশি। এই ইভেন্টসের ব্যবসাটা আসলে আমার সিনেমার আগে থেকেই ছিল। আবার মনে একটা প্রশ্ন চলে আসলো, এই হঠাৎ করে ফিল্ম জগৎ থেকে একটু বিরতি নেওয়ার কারণ কি? এটা বিরতি নেওয়ার কোনো কারণ নেই, আসলে অনেকেই জানে না। মানে সিনেমার কারণে হয়তো আমাকে বেশি মানুষ চিনেছে, পরিচিতিটা আমি বেশি পেয়েছি। বাট সিনেমার আগে থেকে আমার ইভেন্টসের ব্যবসা ছিল, যেটা আমি করতাম, এজেন্সি রান করতাম। তো সিনেমার পরবর্তী সময়ে যখন আমার ওই ইভেন্টসের কাজগুলোই বেশি হচ্ছে বা মানুষ দেখছে, তখন তারা হয়তো ভাবছে যে আমি এই কাজগুলো কেন বেশি করছি, বাট এই কাজগুলো আমি আগে থেকেই করতাম। আচ্ছা, কিন্তু তারপরও আজকে আমরা মুভি নিয়ে বেশি কথা বলতে চাচ্ছি, কারণ যাই হোক সেটা পরে বলি। তো প্রথম মুভিটা সম্পর্কে আমরা একটু গল্প শুনবো। প্রথম মুভিটার জার্নি তো খুবই সুন্দর ছিল। নোলক সিনেমাটা আমার প্রডিউস করা ছিল, ডিরেকশন দেওয়া ছিল, যেটাতে বাংলাদেশের সর্বোচ্চ তারকা যে সাকিব খান। আমি খুবই ব্লেসড যে আমি তাকে নিয়ে ছবিটা করতে পেরেছি। আর এবং তার ছবিটা সাথে কে ছিলেন? তার সাথে অনেক শিল্পী ছিল। চিত্রনায়িকা ববি ছিল, ওমর সানি ছিল, মৌসুমী ছিল, তারেক এনাম খান ছিল। তারপর আমাদের অন্য দেশেরও বেশ কিছু শিল্পীরা ছিল। অনেক বিগ বাজেটের এবং বিগ কাস্টিং এর একটা ছবি ছিল। একটু বলেই ফেলি, এখন মিস করা হয় নাকি পুরোপুরি ভুলে গিয়েছো? কি মিস করা হয়? এই যে যেই নামটা একটু আগে অনেকের মাঝখানে আমি খুঁজে পেলাম, সেই নামটাকে কি মিস করা হয়? না, আমি আসলে মানে বর্তমানে খুব বিশ্বাসী। আমি প্রিভিয়াস বা ফিউচার নিয়ে খুব একটা বেশি চিন্তা করি না। যখন যে সময়টা যেভাবে যায় সেটাকে আমি খুব এনজয় করার চেষ্টা করি। এর বাইরে আসলে আমি কখনোই কোনো কিছু মিস করি কিন্তু না। দর্শকরা তো ভাবছে যে আসলে ঠিক এই কারণটার জন্যেই কি সিনেমা জগৎ থেকে একটু দূরে চলে আসা সাকিব সনেটের, নাকি আসলে নিজেকে সময় দেওয়া হচ্ছে যে আমি আবার নতুন করে স্টার্ট করব? আসলে ব্যাপারটা এমন কিছুই না। ব্রেক আমি নিয়েছি আসলে নিজের কারণেই। কারণ আমার প্রথম ছবিটা আসলে আলহামদুলিল্লাহ এত মানে দর্শকের মাঝে এত পজিটিভ অ্যাকসেপ্টেন্স পেয়েছে। তো আমার নেক্সট কাজটা যদি ওর পর্যায়ে না হয় বা ওই পর্যায় থেকে বেটার কিছু না হয়, আমার দর্শকরা হতাশ হয়ে যাবে। তার কারণে একটু প্রিপারেশনের টাইম লাগছে আরকি। আচ্ছা, তারপরে কোন সিনেমা আসলে নতুন করে এখনো সিনেমা নিয়ে চিন্তা করা হয়নি? গল্প নিয়ে কাজ করা হচ্ছে। আসলে সিনেমার সবার আগে আমি যেটাকে প্রায়োরিটি দিই সেটা হচ্ছে গল্পটাকে। তো গল্পটাকে নিয়ে কাজ করা হচ্ছে, গল্পে প্রচুর টাইম দেওয়া হচ্ছে। আশা করি গল্পটা রেডি হলে দেন আমি কাস্টিং বা লোকেশন বা শুটিং প্ল্যানটা করব।
এই মুহূর্তে যদি বলি আমাদের ইন্ডাস্ট্রিতে সব থেকে পছন্দের হিরোইনকে, এবং হিরো তো আমরা বুঝতেই পেরেছি, অলওয়েজ আপনাদের পছন্দের সাকিব খানই হচ্ছে গিয়ে আমাদের সাকিব সনেটের মানে পছন্দের নায়ক। ব্যক্তিগতভাবে আমি তার একজন ফ্যান ও ভক্ত। নামের পছন্দ মানে নামের মিল থাকার কারণে না না নাকি? না না, আসলে নাম যাই হোক না কেন, তার যে অর্জন বা সে ডে বাই ডে নিজেকে যেভাবে ইমপ্রুভ করছে, এখনো যেভাবে নতুন নতুন ভাবে তাকে আমরা দেখতে পাচ্ছি, তো তাকে অপছন্দ করার মতন কিছুই নেই। আসলে ওই জায়গাটা এখন পর্যন্ত আমরা মানে নতুন কাউকে আসলে ভাবতেও পারি না ওই না, জায়গাটাতে। এক্স্যাক্টলি। কিন্তু যদি বলি ফিমেল অ্যাক্ট্রেস, তাদের মধ্যে কাকে এখন সব থেকে বেশি ভালো লাগে? করছে, অনেকেই ভালো করছে, যার যার জায়গা থেকে অনেকেই ভালো করছে। এর মধ্যে যদি আমার নাম মেনশন করেই বলতে হয়, এই সময় বর্তমানে পূজা চেরি খুব ভালো কাজ করছে। ও দেখতে ভালো, ও নাচে ভালো, অভিনয়টাও ভালো। বিদ্যাসিনা মিম আমার খুব ব্যক্তিগত পছন্দের একজন অভিনেত্রী, ও ভীষণ ভালো করছে। এই দুজনের কাজ আমার ভীষণ ভালো লাগে। আসলে সিনেমাতে কাজ করতে কে না চায়? সিনেমাতে নিজেকে আসলে এটা প্রত্যেকটা মানুষের একটা স্বপ্ন বলা যেতে পারে, যে নিজেকে টিভির পর্দায় দেখতে পারা। তো এটার জন্য তো অনেক গুণের প্রয়োজন। এটা তো আসলে মানে শুধু একটা মানুষ সুন্দর হলেই যে সে স্ক্রিনে চলে আসবে এমন না। একটা মুভি করার জন্য একটা আর্টিস্টকে কি কি স্ট্রাগল করতে হয়, বা কোন কোন গুণগুলো থাকতে হয় তার মধ্যে? আমাদের এই ইন্ডাস্ট্রিতে ম্যাক্সিমাম যারা আসে শখের জন্য আসে। হ্যাঁ, শখটা খারাপ কিছু না। বাট যখন সে একজন প্রপার নায়ক বা নায়িকা হতে চায়, তখন তার এটাকে প্রফেশনালি গ্রুম হওয়া দরকার। যেমন একজন নায়ক বা নায়িকার অবশ্যই তার অভিনয় দক্ষতাটা জানা দরকার, তার ব্যক্তিগত একটা গ্রুমিং থাকা দরকার। এর পাশাপাশি নাচ বা অ্যাকশন, এগুলোতে তার পারদর্শী হয়ে আসা উচিত। তখন গিয়ে সে ফিউচারে ভালো করতে পারবে বা এস্টাবলিশমেন্টটা পাবে। একটা মানুষ যখন শুরুতেই কাজ করতে চলে আসে, এসে যখন সে ডিমান্ড করে যে আমি কাস্টিং রোল চাই, তো এক্ষেত্রে তোমার কি মনে হয় যে একটা মানুষ কি সরাসরি নায়ক বা নায়িকা হওয়াটা উচিত, নাকি তাকে আরো বিভিন্ন ক্যারেক্টার আগে প্লে করা উচিত? এটাও ঠিক ডিপেন্ড করে। অনেকের হয়তো লাক ফেভার করে। সে ১ম এই অনেক বড় একটা প্রজেক্টের লিড হিরো বা লিড হিরোইন হয়ে ব্রেক পাচ্ছে। পাওয়ার পরে অনেকে হয়তো সে জিনিসটা ধরে রাখতে পারছে না। পারছে না এই কারণে, কারণ সে আসলে অতটা না জেনেই হয়তো ওই জায়গাটা পেয়ে গেছে। হুম হুম। তো পাওয়ার পরে যখন ওইটার মেইনটেন্যান্স কি সেটা তো সে জানে না। এজন্য হয়তো অনেকের ফল করে বা ধরে রাখতে পারে না। তবে আমি সাজেস্ট করব যে নিজেকে তৈরি করার পরে যেকোনো ক্যারেক্টারই হোক না কেন, এটা নট নেসেসারি যে তার নায়কই হতে হবে, নায়িকাও হতে হবে। আমরা তো এখন দেখি ওটিটির যুগে দেখি বা ফিল্মেও দেখি অনেক চরিত্র অনেক হাইলাইটেড হয়ে যায়। সিকোয়েন্স হয়তো তার অনেক কম থাকে, বাট চোখে পড়ে যায় যদি সে ভালো পারফর্ম করে। পারফরম্যান্সটা ম্যাটার করে সবচেয়ে আগে। আজকে ঈদের চতুর্থ দিন, ঈদের আমেজ কিন্তু এখনো কাটেনি, 7 দিন ব্যাপী ঈদ আয়োজন। সো এই আজকের আয়োজনে তোমার পছন্দের সিনেমার পছন্দের একটা গান দর্শকদেরকে যদি শোনাতে বলি বা দেখাতে চাই, তাহলে কোনটা তুমি সিলেক্ট করবে? আমার আসলে ব্যক্তিগতভাবে আমার প্রতিটা গানই তো আমার পছন্দের, আমার সিনেমার। আর আমার সিনেমাও ঈদেই রিলিজ হয়েছিল। তো এর মধ্যেও যদি আমি একটা স্পেসিফিক ভাবে বলতে চাই, তাহলে আমার ব্যক্তিগত একটা গান খুবই পছন্দ। ওটা একটা রোমান্টিক সং, জলে ভাসা ফুল, যেটা হৃদয় খান গেয়েছিল তাসনিম মানিকার সাথে। ভীষণ সুন্দর একটা গান। দেখতে দেখতে সময় হয়ে গেল একটা বিজ্ঞাপন বিরতির। বিরতির পর ফিরে আসছি, ততক্ষণ পর্যন্ত কিপ ওয়াচিং চ্যানেল এস। ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স, আপনারা দেখছেন চ্যানেল এস এর ঈদ আয়োজন আইকনিক বিউটি কেয়ার প্রেজেন্টস ঈদ আড্ডা। সিনেমার পাশাপাশি যেই তোমার কাজগুলো করো সেগুলো সম্পর্কে আমাদেরকে একটু বলো, কারণ যেগুলো দর্শকরা হয়তো জানে না যে তোমার মধ্যে আরো প্রতিভা রয়েছে। যে অর্গানাইজেশনটা তুমি চালাচ্ছ বা যে কাজগুলো তুমি অর্গানাইজ করছো, সেগুলো সম্পর্কে একটু আমাদেরকে জানাও। আমি আসলে ২০১২ থেকে একটা এজেন্সি রান করছি, বি হ্যাপি এন্টারটেইনমেন্ট, যেটা আমার কোম্পানি। ইভেন আমার প্রযোজিত যে সিনেমাটা ছিল ওটাও ওই কোম্পানির মাধ্যমেই হয়েছিল। এই কোম্পানির আন্ডারে বিভিন্ন ব্র্যান্ডের বা বিভিন্ন কোম্পানির ব্র্যান্ডিং, প্রমোশন, মার্কেটিং করা হয়। এছাড়া আমি যে ইভেন্টসগুলো করি এর মধ্যে বেশ কিছু শো অনেক হিটও হয়েছে। এর মধ্যে গত বছর ঢাকা ফ্যাশন ডেটা তো আসলে ফেসবুক ট্রেন্ডিং এ ছিল এই শোটা। হ্যাঁ, প্রতিটা মানে আসলে কোনো একটা দিক দেখার মতো বাকি নাই যেখানে এটার কোনো মার্কেটিং হয় নাই। এক্স্যাক্টলি। মানে টানা মনে হয় ৩-৪ দিন আমি তোমাদের এই পোস্ট গুলোই দেখেছি। ইনফ্যাক্ট আমিও অ্যাটেন্ড হ্যাঁ, করেছিলাম। তুমিও ছিলে। এমন কেউ নাই বাংলাদেশে আমার মনে হয় যে তোমাদের ওখানে অ্যাটেন্ড করে নাই। হ্যাঁ, এক্স্যাক্টলি। শোটা আলহামদুলিল্লাহ মানে ব্লেসিং অফ গড যে এত সুন্দর ফিডব্যাক পেয়েছি। এছাড়া আমাদের আইকনিক স্টার অ্যাওয়ার্ড যেটা হয় ওটাও ৮ টা সিজন কমপ্লিট করেছি।
4টা সিজন দেশে করেছি, বাকি 4টা সিজন বিভিন্ন দেশে করেছি, মালয়েশিয়া, দুবাই, ইউএসএ, ইন্ডিয়াতে করেছি। তো ইন্টারন্যাশনালি, ন্যাশনালি বেশ অনেক ইভেন্টসই করা হয় সারা বছর ধরে। এবছরও বেশ কয়েকটা করা হয়েছে। ঈদের দিনটা তো সবাই এক এক রকম করে পালন করতে পছন্দ করে। তুমি কিভাবে ঈদের দিনটা সেলিব্রেট করো? আমার ঈদটা শুরু হয় নামাজ পড়ে, এরপরে পরিবারের সাথে, এরপরে হয়তো বিকাল বা সন্ধ্যাবেলা একটু বন্ধু বান্ধবের সাথে ঘুরতে বের হই। রাতে আবার আমাদের ফ্যামিলিটা আসলে অনেক বড়, আত্মীয় স্বজন অনেক মানুষ থাকে ঢাকায়, তো তাদের বাসায় দাওয়াত থাকে, দাওয়াতে যাই। এভাবে ঈদের 1-2টা দিন পার হয়। কত হাজার টাকা সালামি পেয়েছো না দিয়েছো? একটা বয়স পর্যন্ত তো অনেক টাকা পেতাম, বাট তার থেকেও এখন দ্বিগুণ তিনগুণ দিতে হয়। মানে ওই সময়টাকে কি মিস করো যে এখন কেউ সালামি দেয় না, খারাপ লাগে না? এখন আসলে হ্যাঁ, বাবা মার থেকে তো এখনো নিই, বা মুরব্বি যারা থাকে তাদের থেকে এখনো নিই। তবে এখন আরো বেশি এনজয় করি। আসলে নেওয়ার সময় যে বয়সটা ছিল, ওই বয়সটা আসলে নিতেই ভালো লাগতো। এখন যে বয়সে দিচ্ছি, এখন এটাকেই এনজয় করছি দেওয়াটা। আচ্ছা, এবারে আমরা আবারও ফিরে আসি তোমার সিনেমার কথায়। নতুন করে সাকিব সনেটকে মুভিতে আমরা মানে আসলে পরিচালনা হোক, অ্যাজ এ প্রযোজক হোক, যেটাই হোক, আমরা কবে পাচ্ছি আবার? ইনশাল্লাহ এবছরই সুখবর দিতে পারবো ছবির ব্যাপারে, যে হ্যাঁ, আমার ছবি আসছে। সেটা কি পরিচালিত নাকি প্রযোজিত? মানে যেহেতু ব্রেক নিয়ে করছি, তো আমি চাচ্ছি মানে প্রথমটা তো আমার প্রযোজিত পরিচালিতই ছিল, এটাও ঠিক একই কম্বিনেশনে প্রডিউসও করবো, পাশাপাশি পরিচালনাও করব। একটা সময় আমরা দেখতাম যে সবাই খুব সিনেমা দেখছে, প্রতি সপ্তাহে নতুন নতুন সিনেমা আসছে এবং সবার যে সিনেমা দেখার একটা ক্রেজ এটা ছিল। এখন কেন আমরা এরকম সিনেমা পাচ্ছি না? মানে একেবারে অকেশনাল ছাড়া খুব যে মুভি রিলিজ হচ্ছে তা কিন্তু না। এই আসলে এই ধসটা নামার পেছনে কারণ কি মনে হয় তোমার? এটা আসলে কোনো একজন বা একটা গোষ্ঠীর উপরে দোষ না। যার যার জায়গায় অনেক লুপহোলস আছে। আমাদের প্রপার ডিস্ট্রিবিউশনটা হয় না, প্রপার মার্কেটিংও হয় না। আর প্রোডিউসার, ডিরেক্টর পয়েন্ট অফ ভিউ থেকে তারাও চায় সব ছবি ঈদমুখী যাতে হয়। তো আসলে আর দর্শকদেরকে আমরা অন্যান্য সময় ওভাবে ইন্টারেস্টও ফিল করাতে পারছি না। বাট আমরা যদি দেখতে চাই কিছু ছবির এক্সাম্পল যেগুলো খুবই সাকসেসফুল হয়েছে, ওগুলা নন ঈদ রিলিজ হয়েছে, লাইক হাওয়া, আয়নাবাজি, ঢাকা অ্যাটাক, দেবী। এই ছবিগুলো কিন্তু ঈদ ব্যতীত রিলিজ হয়েছিল, ইভেন ভীষণ সফলতা লাভ করেছিল, কারণ ওদের মার্কেটিং, প্রমোশন বা ওদের টোটাল ডিস্ট্রিবিউশনটা প্রপার ছিল। আমার মনে হয় ওই জিনিসের কম্বিনেশনগুলো যদি ঠিক থাকে, তাহলে ঈদ ব্যতীত যে কোনো সময় ছবি ব্যবসাও হতে পারে এবং দর্শকও আসতে পারে। আবার সেই সাথে আরো একটা জিনিস দেখতে পাচ্ছি, দর্শকরা কিন্তু ওই যে সাকিব খান ছাড়া আর কাউকে নায়ক হিসেবে নিতেও পারছেন না, বা আমরা নতুন করে কিন্তু ওরকম কাউকে খুঁজেও পাচ্ছি না। এটার কারণ কি? এটা আসলে আমি একদমই মানে 100% একমত না। আমি যে ছবিগুলোর মাত্র নাম বললাম তার একটা তো সাকিব খান নেই। মানে আয়নাবাজি হোক, দেবী হোক, ঢাকা অ্যাটাক হোক, হাওয়া হোক, একটা তো সাকিব খান নেই। বাট ছবিগুলো কিন্তু ভীষণ ব্যবসা সফল ছিল। সাকিব ভাই আসলে যে লেভেলে আছে বা উনার যে উনার আসলে কম্পিটিশনের কোনো জায়গা নেই। উনার সাথে কারো কম্পিটিশনে আমরা চিন্তা করাটাও ভুল। না, একেবারে দেখা যাচ্ছে যে ভিন্ন ধর্মী গল্প যেখানে একটা হিরো ক্যারেক্টার না, হয়তো বা বিভিন্ন ধরনের ক্যারেক্টার প্লে করা হচ্ছে, সেখানে হয়তো অন্যান্য নায়করা জায়গা করে নিতে পারছেন, কিন্তু একেবারে কমার্শিয়াল যে সিনেমাগুলো আমরা ধরি, হুম, যেখানে হুম। আসলে একজনকে মানে একেবারে নায়ক বলতে আমরা যেভাবে প্রেজেন্ট করা বোঝাই, তো সেভাবে যখন প্রেজেন্ট করার ব্যাপারটা আসে তখন কিন্তু এই ব্যাপারটা মানে একটা যে মিসিং, আর কাউকে পাচ্ছি না, এটা আসলে রিকভার করার ওয়ে কি মনে করছো? এটা ওই যে আমি শুরুর দিকে একটা কথা বললাম যে অনেকে শখের বশে আসে, বা শুরুতে হয়তো লাকটা ফেভার করেছে, অনেক বড় প্রজেক্টের মেন হিরো বা হিরোইন হিসাবে সুযোগ পেয়েছে। তো তাদের যেটা হয় মানে তাদের যে আসলে ওই জায়গাটা অর্জন করার জন্য যে পরিশ্রমটা করার দরকার, সেটার হয়তো কোনো জায়গায় ল্যাকিংস আছে আমার মনে হয়। তারপরেও নতুনদের মধ্যে আমি কয়েকজনকে তো দেখছি বেশ ভালো এফোর্ট দিচ্ছে বা চেষ্টা করছে। একটু সময় লাগবে। আমাদের আজকের সাকিব খানও তো একদিনে এই জায়গায় আসেনি। অবশ্যই না। উনিও উনার ক্যারিয়ারে ৮-১০ বছর পরে গিয়ে ওই পজিশনটা পেয়েছে, যেটা উনি এত বছর ধরে ধরে রেখেছে। তো অন্যদেরও একটু টাইম লাগবে। আর হিরোদের ক্ষেত্রে একটা জিনিস বলা হয় যে ৪০-এর পর হিরোরা ম্যাচিউর হয়। আচ্ছা। তো যারা ভালো কাজ করছে বা আপকামিং যারা ভালো করছে তাদের কারোরই এখনো ৪০ হয় নাই, যতটা আমি জানি। তো তাদের অনেক সময় আছে, সুযোগ আছে ওই জায়গাটা যাওয়ার। তোমার সাথে গল্প আসলে সবসময় করে ভালো লাগে। আজকেও কিন্তু একেবারে ইচ্ছে হচ্ছে না যে তোমাকে যেতে দেই।
কিন্তু জানোই তো আমাদের সময়ের একটা মানে ব্যাপার রয়েই যায়। তো যার কারণে আজকের মতো কিন্তু বিদায় নিতে হচ্ছে। তবে তোমার জন্য অনেক, অনেক শুভকামনা। যাতে করে আমরা নতুন করে আবার তোমার সুন্দর, সুন্দর মুভিগুলো দেখতে পারি এবং দর্শকদের জন্য যদি তুমি আজকে স্পেশালি কিছু বলতে চাও। চ্যানেল এস এর ঈদ আড্ডা আইকনিক কেয়ার প্রেজেন্টস এর যত দর্শক আছে এবং সংশ্লিষ্ট যত কর্মকর্তারা আছে তাদের সবাইকে আমি ঈদ মোবারক জানাচ্ছি। আপনার পরিবারের মানুষদেরকে বা পাশের কাছের মানুষদেরকে সাথে রাখবেন, তাদেরকে অনেক অনেক বেশি ভালোবাসবেন, ভালো থাকবেন। ওয়ান্স অ্যাগেইন ঈদ মোবারক তোমাকে। সবসময় ভালো থাকো। ঈদ মোবারক তোমাকেও। ভিউয়ার্স, ওয়ান্স অ্যাগেইন আপনাদের সবাইকে ঈদ মোবারক জানাচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন এবং চ্যানেল এস এর সাথেই থাকবেন। মিপা বিশ্বাস সেজ অল অফ ইউ গুড বাই, টেক কেয়ার।